আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় দুর্গত উপকূলীয় এলাকায় প্রধানমন্ত্রী নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা। বর্ষার আগেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস। কলকাতা থেকে বিকেলে ফিরছেন ডিবির গোয়েন্দারা। এমপি আনার হত্যা মামলার 2 আসামিকে দেশে আনতে চিঠি চালাচালি। ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া নয়, 7 দিন মহাসড়কে ভারী যানবাহন না চালানোর নির্দেশ ওবায়দুল কাদেরের। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষার অঙ্গীকার বিএনপি নেতাদের। এবং কর্মী পাঠানোর শেষ দিন কাল, লাখ টাকায়ও মিলছে না মালয়েশিয়ার যাওয়ার টিকিট। বিশেষ ফ্লাইট চালুর দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করে তিনি বলেন, দুর্গত এলাকা উন্নয়নে যা কিছু করার সবই করবে সরকার। এ সময় মঠবাড়িয়া ও পাথরঘাটার দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত 2000 মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। রোববার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমেল। টানা 2 দিনের তাণ্ডবে বিলীন হয় ঘরবাড়ি, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত, খামার, ব্যবসা প্রতিষ্ঠান, সড়কপথ সবকিছু হারিয়ে অসহায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। প্রবল ঘূর্ণিঝড়ে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা পটুয়াখালী। এ জেলায় প্লাবিত হয়েছে 9000 পুকুর, হাজারো ঘের। বেড়িবাঁধ ভেঙে বিধ্বস্ত হয় কয়েক হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বেলা 11টার দিকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টার দিকে পৌঁছান পটুয়াখালীর কলাপাড়ার মজহার উদ্দিন কলেজ মাঠে। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ শীঘ্রই মেরামত করে দেওয়া হবে। যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগে মানুষের পাশে সরকার দাঁড়াতে পারছে বলে জানান তিনি। যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে। এর আগে তো অনেকেই ছিল, কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয়। আজকে অন্তত বলতে পারি সেই প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। রাস্তাঘাট, ব্রিজ নির্মাণের ফলে সহজে উপকূলীয় এলাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, কলাপাড়া, পটুয়াখালী। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতীয় গোয়েন্দা ও পুলিশের সাথে যৌথ তদন্ত শেষে বিকেলে ঢাকায় ফিরছে ডিবির প্রতিনিধি দল। কলকাতা ছাড়ার আগে ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান 2 আসামিকে যুক্তরাষ্ট্র ও নেপাল থেকে ফিরিয়ে আনতে উচ্চ পর্যায়ে চিঠি চালাচালি শুরু হয়েছে। কূটনৈতিক যোগাযোগও করা হচ্ছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কলকাতায় গুরুত্বপূর্ণ তদন্ত কার্যক্রম পরিচালনা করে
ডিবির এই দল। তাদের অনুসন্ধানে 28 মে রাতে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক ভেঙে মানবদেহের প্রায় 4 কেজি মাংসের টুকরা উদ্ধার করা হয়, যা এমপি আনারেল বলে সন্দেহ করা হচ্ছে। মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে শাহিন, সে কিন্তু অবস্থান করছে এখন হলো, আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ, যেহেতু পাসপোর্ট ইউএসএ আছে, সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, যেহেতু ওনাদের সাথে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী, অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। ঈদের সময় সড়ক পথে বাড়তি ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সহজ করতে ও সড়ক মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় 7 দিন ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে সড়কে দুর্ঘটনা রোধ এবং যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে রাজধানীতে প্রস্তুতিমূলক সভা থেকে এসব নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বিআরটি এর সদর দপ্তর বনানীতে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংস্কার এবং নির্মাণাধীন সড়কগুলোর কাজ ঈদের সময় 7 দিন বন্ধ রাখা হবে। ঝড় জলোচ্ছ্বাসে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সংস্কারের বিষয়টা 7 দিন আগে সংস্কার কাজ শেষ করতে হবে। এ সময় হানিফ ফ্লাইওভারে যানজট নিরসনে সিটি কর্পোরেশন এবং গার্মেন্টস ছুটির বিষয়ে বিজিএমই এর নেতাদের সাথে বৈঠকে বসার উপর জোর দেন ওবায়দুল কাদের। বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। ঈদের সময় ঢাকা সিটিতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে 2 সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দুর্ঘটনা কমাতে ঈদের পরও গতি নিয়ন্ত্রণে সড়কে মনিটরিং অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি। থ্যাংক ইউ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র হরণকারী লুটেরাদের দখল থেকে দেশ রক্ষার অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জেনারেল জিয়া। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব সহ বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সূচনাকালে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য ইতিহাসে ঠাঁই করে নেন সেক্টর কমান্ডার মেজর জিয়া। পরে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় আসেন তিনি। মাত্র 4 বছরের মাথায় 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। মৃত্যুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রেখে যান অসংখ্য অনুসারী। শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় মহাসচিব। এ সময় গণতন্ত্র হত্যাকারী সরকার পতনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। তিনি অভিযোগ করেন দেশে দুর্বৃত্তদের রাজত্ব চলছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব সার্ভারের জন্ম নিবন্ধন করছে, কিন্তু এর সাথে জাতীয় সার্ভারের সংযোগ না থাকায় এই নিবন্ধন সনদ দিয়ে শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়া যাচ্ছে। পাসপোর্ট তৈরি সহ অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিবন্ধনকারীরা। 13 মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মূল সার্ভারে যুক্ত হতে বললেও এখনও নিজস্ব সার্ভারই রয়ে গেছে দক্ষিণ সিটি। সেবা পেতে বিড়ম্বনার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মিজাজ শাহজাহানের রিপোর্ট। নিবন্ধন কর্তৃপক্ষের সার্ভারের ধীরগতি ও রাজস্ব নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3 মাস বন্ধ ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। পরে গত বছরের অক্টোবরে নিজস্ব সার্ভারে কার্যক্রম চালু করে তারা। এই নিবন্ধন সনদ দিয়ে স্কুলে ভর্তি হওয়া গেলেও পাসপোর্ট সহ অন্যান্য জাতীয় সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে নিবন্ধনকারীদের। এমন কোনো সার্ভারের মাধ্যমে কাজ করা হবে যেটা আমরা যেমন ব্যাংকে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না, স্কুলে ভর্তি করায় কোনো ঝামেলা হবে না, পাসপোর্ট করতে পারবো। বাচ্চারা বড় হইলে বাইরে পড়াশোনার একটা টেন্ডেন্সি আছে, সুতরাং এটা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ন্যাশনাল সার্ভারে সংযুক্ত হওয়া প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও স্বীকার করেন জনভোগান্তির কথা। তারা বলেন, সেবা সহজ করলেই হবে না, কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। প্রথম দিকে বুঝতে পারি নাই, যেহেতু নিজেদের সার্ভারে গেছে মনে করছে খুব সহজ হবে, ইজি হবে, কিন্তু দেখলাম আরো জটিলতা বাড়ছে। আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে, অনলাইনে যাতে মানুষের এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা যাতে তড়িৎ গতিতে সমাধান করে মানুষের যাতে নাগরিক সুবিধা যেভাবে পাচ্ছে সেভাবে যাতে করতে পারে। মাননীয় মেয়র মহোদয়কে ইতিমধ্যেই আমরা যারা কাউন্সিলর ছিলাম গত বোর্ড মিটিংয়ে আমরা বলেছিলাম, তো বলছে যে আমরা খুব শীঘ্রই আমাদের মূল সার্ভারের সাথে অর্থাৎ যে নিবন্ধন কর্তৃপক্ষের সাথে আমাদের এটি সংযুক্ত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সমস্যার সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্ট সকলকে কিন্তু পত্রের মাধ্যমে কিন্তু আমরা অবহিত করেছি যে আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য, কিন্তু ওনারা তখনও কিছু বলেননি। ভোগান্তি হচ্ছে জনগণের, সেই বিষয়টিরও সুরাহা করেননি। তারপরে আমরা এখন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে মাননীয় মেয়র সহ আলোচনা করা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে। এরই মধ্যে 80,000 নিবন্ধন সম্পন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভারে। এসব নিবন্ধনকারীকে জাতীয় সার্ভারে যুক্ত করা না গেলে পদে পদে হয়রানি আর ভোগান্তির শিকার হতে হবে তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 38%। সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে বিদায়ী নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এই হার কিছুটা বাড়তে পারে। এদিকে নির্বাচন কমিশনে যোগদান করে নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেছেন, অবাধ তথ্য প্রবাহ ও স্বচ্ছতায় বিশ্বাসী তিনি। ইসির মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFD এর পক্ষ থেকে বিদায়ী ও নবনিযুক্ত সচিবকে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিদায়ী সচিবকে সংবর্ধনা ও নতুন সচিবকে বরণ করে নিতে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন ইসি সচিবালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না মালয়েশিয়াগামী কর্মীদের। সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকায়ও মিলছে না মালয়েশিয়া যাওয়ার ওয়ানওয়ে বিমান টিকিট। এতে দিশেহারা রিক্রুটিং এজেন্সি মালিক ও মালয়েশিয়াগামী 20,000-এরও বেশি কর্মী। শেষ সময়ে সংকট মোকাবেলায় সাশ্রয়ী মূল্যে যাত্রী পরিবহনে স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। টিকিট সিন্ডিকেট নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। মালয়েশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণার পর অসাধু ব্যবসায়ীরা রীতিমতো জিম্মি করেছে কর্মীদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে 3 গুণেরও বেশি ধরা হচ্ছে টিকিটের দাম। আর এর মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে। যদি এই সমন্বয়টা হতো আগে থেকেই, তাহলে যেই অস্বাভাবিক টিকিটের মূল্য 30,000 টাকা স্বাভাবিক সময় যে টিকিটটা পাওয়া যায় সেইটা আজকে কিন্তু 1 লক্ষ টাকা হতো না। সেই এই টিকিটের টাকাটা যাত্রীকেই দিতে হয়। অনেক কষ্ট করে শ্রমিকরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো না আমার শ্রমিকদেরকে দিতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হস্তক্ষেপ করলে টিকিটের এমন নৈরাজ্য ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ক্যাব। যদি এয়ারলাইন্সগুলো ভাড়া বেশি দেয় তাহলে
আমরা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রবাসী কল্যাণ এটা দায়িত্বে থাকে অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এই দায়িত্বটা নেয় যে আমরা তাদেরকে পাঠাবো, আমরা চার্টার করে পাঠাবো, আমার মনে হয় আরও অনেক কম খরচে শ্রমিকগুলো পাঠানো সম্ভব হবে। সিন্ডিকেটের এই কারসাজি মোকাবেলায় মালয়েশিয়া কর্মীদের জন্য বিমানের আরও স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ বিমানকে দেখেছি তারা কয়েকটি বিশেষ ফ্লাইট দিয়েছে, সেখানে কিন্তু ফেয়ারের একই অবস্থা। যদি বিশেষ ফ্লাইট দিয়ে যদি তার কাছ থেকে ভাড়া ওরকম জুলুম করে ৮০-৯০ টাকা না হয় তাহলে সেই বিশেষ ফ্লাইটের মূল্য থাকলো কি? অর্থাৎ সেখানেও কিন্তু বিমান কি করছে, তার পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে। যেহেতু কর্মী যাবার চাপ বেশি, সে কিন্তু ফ্লাইট বাড়িয়েছে, ইট ডাজ নট মিন যে সে ফেয়ার কমিয়েছে। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যে যাতে সরকারের পক্ষ থেকে তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে, যে প্রতিদিন 1-2টা করে চার্টার্ড ফ্লাইট যদি তারা আনতে পারে, করতে পারে, তাহলে কিন্তু কর্মীদের এই যে ভাড়া দিয়ে বেশি ভাড়া দিয়ে যাওয়ার চাপটা কমে যাবে। 31শে মের পর বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন না। দেশটির এমন ঘোষণার পর তৈরি হয়েছে এই টিকিট সংকট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ করে ধেয়ে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে এই 4 উপজেলায় 1/2 আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। এরপর রাতেই পানিবন্দী মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে 2টি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ ও সিলেটে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢল আসা কমে যাওয়ায় সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করেছে বিড়ি শ্রমিকরা। সকাল 11টায় রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করে শ্রমিকরা। এ সময় আসন্ন বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার, বিড়ির অগ্রিম 10% আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিড়ি শিল্পীকে কুটির শিল্প ঘোষণা করা, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারসাজি বন্ধ করা, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ সহ বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের 10 শলাকার প্রতি প্যাকেটের সিগারেটের মূল্য 45 থেকে 65 টাকা বৃদ্ধি করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর 7 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি নিজামুদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরো অনেকে। আমরা মনে করি 2024-25 অর্থবর্ষের বাজেটে আমাদের রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রক্ষা করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের কথা চিন্তা করে তিনি বিড়ি রক্ষা করবেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও শাস্তি দাবি করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সরকারের কাছে দাবি তুলে বলেন, ফিফা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের দেশের প্রচলিত আইনেও বিচার করা উচিত। এস এম আশরাফের রিপোর্ট। গত 1 যুগ ধরেই বিভিন্ন মাধ্যমে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অযোগ্য দাবি করে আসছেন সাবেক ফুটবলারদের বড় একটি অংশ। ফিফা র্যাঙ্কিংয়ে দেশের ফুটবলের অবস্থা, ঘরোয়া লিগের মান পড়ে যাওয়া সহ সারা দেশে স্কুল ফুটবল চালানোর ব্যর্থতার চিত্র তারা তুলে ধরেছেন বহুবার। সম্প্রতি সালাম মুর্শিদি সহ বাফুফের 5 কর্মকর্তার বিরুদ্ধে ফিফার শাস্তি ঘোষণার পর তাদের সে দাবিগুলো যে মিথ্যে ছিল না সে কথাই বললেন সাবেক ফুটবলাররা।
তারা মাননীয় সংসদে আছেন, আজকে কোনো কিছু করতে গেলে না প্রধানমন্ত্রীর কাছে খুব সহজে যাওয়া যাবে, এই কাজগুলি তারা করছেন, কিন্তু ফুটবলের কোনো উন্নতি করে নেই। প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে $1.2 মিলিয়ন ফিফা থেকে আসে, $500,000 AFC থেকে আছে। এই টাকাগুলি কোথায় যায়? আমরা ফাইট করলে আমরা এশিয়ার 10টা টিমের ভিতরে একটা টিম হতে পারতাম, সেইখান থেকে আমরা নামতে নামতে এখন 190-92 ছিল, এখন 184। তারা আমাদের মানটা কোথায় নিয়ে গেছে। এ সময় তারা দেশের ফুটবলকে বাঁচাতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান। এই মুহূর্তে তাদের একত্রে পদত্যাগ করে অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে। আরো কত বছর সময় পেলে ওনারা ফুটবল এবং তাদের এই দুর্নীতি বন্ধ করতে পারবে, এটা আসলে একটু ক্লিয়ার করা দরকার। এ বছরের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের কথা রয়েছে, সেখানে যেন দুর্নীতিবাজ কারো স্থান না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন সাবেক ফুটবলাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তারা এক পেশে খেলে 7টি লোনা সহ 79 থেকে 28 পয়েন্টের ব্যবধানে পোল্যান্ডকে হারায়। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে গ্রুপ এ থেকে শেষ 4 নিশ্চিত করল টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধে 38 থেকে 15 পয়েন্ট এগিয়ে ছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ দলের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে লাল সবুজের দলের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঘূর্ণিঝড় দুর্গত উপকূলীয় এলাকায় প্রধানমন্ত্রী নিজ হাতে দিলেন ত্রাণ সহায়তা। বর্ষার আগেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস। কলকাতা থেকে বিকেলে ফিরছেন ডিবির গোয়েন্দারা। এমপি আনার হত্যা মামলার 2 আসামিকে দেশে আনতে চিঠি চালাচাল। ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া নয়, 7 দিন মহাসড়কে ভারী যানবাহন না চালানোর নির্দেশ ওবায়দুল কাদেরের। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষার অঙ্গীকার বিএনপি নেতাদের। এবং কর্মী পাঠানোর শেষ দিন কাল, লাখ টাকাও মিলছে না মালয়েশিয়ার যাওয়ার টিকিট। বিশেষ ফ্লাইট চালুর দাবি ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।